তোকে এই রুমে আসতে কে বলেছে? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এই রকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি ঈশিতা খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। জনি, এইদিকে আসো। জি আঙ্কেল, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনও দাঁড়িয়ে আছি। কি হয়েছে জনি? তোকে বসতে বললো না? আসলে আন্টি আমাকে তুই করেই বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা শুধু রাগে ফুঁসতেছে। জনি, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছো। আঙ্কেল, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না ঈশিতা, জনি কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এই বলে ঈশিতা নাচতে চলে গেল। আন্টি আঙ্কেল দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, আঙ্কেল আমি কিছু মনে করিনি ঈশিতার কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা, আয় তোকে আমি নিজ হাতে খাইয়ে দিই। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর আমার রুমে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি জনি আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ। সেই ছোট থেকে এই বাড়িতে। আঙ্কেল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আম্মুকে হারাতে হয় 16 বছর বয়সে। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এই রকম আচরণ করে, তবে আমি কিছু মনে করি না। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা আরও অনেক কিছু বলতো। আমি একটু কষ্ট পেতাম, তবে এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর বিয়ের ব্যাপারটা হলো একটু ভিন্ন। একদিন আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা যাই। ঈশিতা আমার সাথেই পড়ে, তো আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমিও ওর পিছু নিলাম। প্রায় ও হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্য পারে চলে এসেছে। হঠাৎ দেখলাম একটা সাপ ঈশিতার দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপর আমি নিজেকে না সামলাতে পেরে ঈশিতার উপর পড়ে গেলাম। হঠাৎই কোথা থেকে গ্রামের কিছু লোক এসে আমাদেরকে দেখে ফেলে এবং আমাদেরকে ভুল বোঝে। এরপর আর কি, আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আর আন্টির কাছে পাই। এরপর শুয়ে পড়লাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে আব্বু আম্মুর কবরটার পাশে গেলাম। মনে পড়ে ছোটবেলার কথা, আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া
আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এরকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। ইশতা তোকে খুব অবহেলা করে তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না আন্টি। ভালোবাসার মানুষটার অবহেলা কয়জনের কপালে থাকে? আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট হয়। মেয়েটা কেন যে তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি। কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস ঈশিতা একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা তুই এখন রুমে যা। আর শোন, ঈশিতাকে ডেকে তুল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা আন্টি। এরপর ঈশিতাকে ডাকতে চাইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতে পারিও না। ঈশিতাকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ঈশিতা নিচে নাই। আন্টি, ঈশিতা কই? কেন, তোকে না বললাম ওকে ঘুম থেকে ডেকে তুলতে? ও আন্টি, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। এরপর ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে ঈশিতা বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি। আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে আসতে লাগলো।